রেকর্ড শুরু করলাম। তাহলে দেখো ক্লাস শুরু করতেছি, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের টপিকটা হলো তোমার সংকলনের বেসিক আমরা শিখবো। মেইনলি সংকলনটা কি সেটা শুরু করব। সংকলনের ব্যাপারটা আম, সংকলন এবং ব্যাপার পড়তে টাইম লাগবে। 3-4-5টা ক্লাসও যাইতে পারে সংকলন ব্যাপার শেষ করতে। ঠিক আছে, এই দুইটা টপিক অনেক বড় টপিক, আর এখান থেকে দুইটা সৃজনশীল মাস্ট থাকে, তো সো ইম্পর্টেন্ট টপিক। তো আমরা আস্তে আস্তে শুরু করি, তাড়াতাড়ি যাওয়ার কিছুই নেই এখানে, কারণ এখানে তাড়াতাড়ি গেলে ঝামেলা আছে। 3-4টা ক্লাসের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে দেবো এই সংকলনের ব্যাপার, বড় টপিক তো। আচ্ছা, সংকলন শুরু করার আগে আমরা সংকলনটা কেন লাগে বা এটার উদ্দেশ্যটা কি সেটা একটু খেয়াল করব। বন্ধন জিনিসটা আসলে এখানে মেইন ইম্পর্টেন্ট। আমাদের বন্ধন মানে সংকলন তো বন্ধনের জন্য হয়, ঠিক আছে? তো বন্ধন জিনিসটা কি সেটা একটু আগে আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এখন এই দুনিয়াতে বা পৃথিবীতে বলো কোনো কিছু স্টেবল না, ঠিক আছে? স্টেবল, এক একজনের স্টেবিলিটির সংজ্ঞা এক এক রকম। মানুষের স্টেবিলিটির সংজ্ঞা যদি তুমি বলো, মানুষ একটা জব পাবে, চাকরি করবে, ফ্যামিলি হবে, তার এটাই তার স্টেবিলিটি। কিন্তু একটা পরমাণুর ক্ষেত্রে তার স্টেবিলিটিটা হলো ইলেকট্রন গুলাকে সে সামলায় রাখবে, মানে ইলেকট্রন গুলা তার স্টেবিলিটিটা সৃষ্টি করবে। মানে ইলেকট্রন গুলাকে এমন ভাবে সাজাবে সেভাবেই তার স্টেবিলিটিটা সৃষ্টি হবে, যে ইলেকট্রনটাকে কেউ বের করে নিয়ে যেতে না পারে, আর অন্য কোনো ইলেকট্রন যাতে ঢুকতে না পারে, এমন একটা পজিশনে যদি যাইতে পারে কোনো পরমাণু, তাইলে তাকে বলবো আমরা স্টেবল পরমাণু। তাহলে যা করতেছে সবই করতেছে কে? ইলেকট্রন। এখন ইলেকট্রনের কাঠামোটা কিরকম হইলে একটা পরমাণু স্টেবিলিটি অর্জন করে? যেমন আমরা দেখছি নিষ্ক্রিয় গ্যাস, শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলে সে আহ, শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলে সে কি হয়? বেশি স্টেবল হয়। মানে 8টি ইলেকট্রন থাকলে সে মানে স্টেবিলিটি অর্জন করে, যেটা আমরা শুনে আসছি। অষ্টক পূরণ হইলে সে অনেক বেশি স্থিতিশীল হয়ে যায়, ঠিক আছে? কেন অষ্টক পূরণ হইলে? কারণ অষ্টক যদি পূরণ হয়, শেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে, প্রত্যেকটা কক্ষপথ প্রত্যেকটা কক্ষপথ কি থাকে? ফিল আপ থাকে। তো প্রত্যেকটা কক্ষপথ ফিল আপ থাকলে সুবিধা কি? প্রত্যেকটা কক্ষপথ ফিল আপ থাকলে সুবিধা হলো কি, সেখানে ইলেকট্রন ঢুকতে পারে না ফার্স্ট অফ অল, কারণ ফিল আপ থাকলে তো ঢুকতে পারবে না। আর যদি ফিল আপ থাকে, সেখান থেকে বের করাটাও কষ্টকর হয়ে যায়, ঠিক আছে? তো তো সেটাই আমরা একটু আরেকটা আলোচনা করি। তো সংকরণ মানে বন্ধনটা দরকার হইতেছে ইলেকট্রনের কাঠামোটা ওইভাবে স্টেবল করার জন্য। কিন্তু সব পরমাণুর ইলেকট্রনীয় কাঠামো তার নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোর মতো হবে না, কারণ সবাই তো নিষ্ক্রিয় গ্যাস না। একটা সোডিয়াম যদি ইলেকট্রন বিন্যাস বলো, তার ইলেকট্রন বিন্যাসটা কিরকম? 2-8-1, মানে 1s2 2s2 2p6 3s1, এরকম আর কি। তো শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। একটা ইলেকট্রন থাকলে তো সে কোনোভাবেই স্টেবল না। তার ওই একটা ইলেকট্রন বের হয়ে যেতে পারে, যে কোনো টাইমে বের হয়ে যেতে পারে। বের হয়ে গেলে আরেকজনের সাথে বিক্রিয়া করবে, এই করবে সেই করবে, তার স্টেবিলিটিটা নষ্ট হয়ে যাবে। তো সে কি করে? ওই ইলেকট্রনটা দান করে দেয়। ওই ইলেকট্রনটা দান করলে দেখো তার ইলেকট্রন বিন্যাস কি হয়ে যায়? 2s2 2p6, তাহলে তার একটা স্টেবিলিটি আসে, মানে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন। তো এই স্টেবিলিটি অর্জনের জন্যই ইলেকট্রনের একটা আদান প্রদান, একটা শেয়ারিং, একটা মানে দিয়ে দেওয়া বা শেয়ারিং হয়ে থাকে। তো ওই শেয়ারিংটাকেই বলি আমরা বন্ধন, ঠিক আছে? অষ্টক পূরণের জন্য এই কাজটা করে। অষ্টক পূরণ কেন? কারণ অষ্টক অবস্থায় যাইতে পারলে সে সবচেয়ে বেশি স্টেবল। সবাই স্টেবল থাকতে চায়। তো ওই স্টেবিলিটি অর্জনের জন্যই বন্ধন গঠন করা হয়। এখন বন্ধন কি কি আছে? আমরা বন্ধন বলতে অনেক ধরনের বন্ধন আছে। বন্ধন যেমন, বন্ধনের কোনো শেষ নেই। ওই তার মধ্যে প্রধান দুইটা বন্ধন হইলো আয়নিক এবং সমযোজী বন্ধন। আরেকটা বন্ধন আছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এই 3 ধরনের বন্ধনগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করব। তো আয়নিক বন্ধন নিয়ে তেমন আলোচনা আমি করব না, কারণ আয়নিক বন্ধন তোমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে আসছো, আর আয়নিক বন্ধনটার মধ্যে তেমন কোনো প্যাচ নাই। নরমালি একজন দিবে, আরেকজন কি করবে? গ্রহণ করবে। এটা অনেকটা এরকম। আয়নিক বন্ধনটাকে তুমি যদি এক্সাম্পল হিসেবে বলো, যে কারো টাকা দরকার হয়েছে, তুমি তাকে টাকাটা দিয়ে দিছো, তোমার টাকাটা লাগতেছে না, তোমার এটা হুদাই একটা মাথা ব্যথা হয়ে গেছে টাকাটা, তুমি একজনের টাকা লাগছে, টাকাটা দিয়ে দিছো, একদম ধার না, তুমি একদম তাকে দানই করে দিছো। তো সেটা হলো আয়নিক বন্ধন। যে একজনের কাছে ইলেকট্রন লাগে না, সে যদি আরেকজনকে দিয়ে দেয়, তাহলে সেটাকে বলবো আয়নিক বন্ধন। আরেকটা হলো তোমার ধরো বিকেল বেলা ক্রিকেট খেলতে গেছে, এক ফ্রেন্ডের আছে ব্যাট, আরেক ফ্রেন্ডের আছে বল। তাইলে
যে ব্যাট আনছে সে শুধু কিন্তু ব্যাটিংই করবে না, বোলিংও করবে। আবার যে বল আনছে সে শুধু বোলিং না, ব্যাটিংও করবে। তাইলে দেখো, দুইজনে একটা একটা করে জিনিস আনলো এবং তাদের মধ্যে দুইটা জিনিসই কি হলো, শেয়ারিং হলো। এই ধরনের বন্ধনটাকে বলবো আমরা সমযোজী বন্ধন, এবং মোস্ট কমন যে বলটা সেটাকে আমরা বলবো সমযোজী বন্ধন। আর সন্নিবেশ সমযোজী বন্ধনটা হলো এরকম, একেবারে দিয়ে দেয় না, দিয়ে শেয়ার করে। কিরকম, অনেকটা এক্সাম্পল হিসেবে বলি, ধরো দুই বন্ধু বিকেলবেলা ক্রিকেট খেলবে, তো এক বন্ধু ব্যাট বল দুইটাই নিয়ে আসছে, আরেক বন্ধু কিছুই আনেনি। এখন যে ব্যাট বল নিয়ে আসছে সে তো একা খেলতে পারবে না, তাকে আরেক ফ্রেন্ডের সাথেই খেলতে হবে। আবার সে ব্যাট বল কিন্তু ফ্রেন্ডকে দিয়ে দিতে পারবে না, তাদের মধ্যে একটা শেয়ারিং হবে। তাহলে একজন পুরো জিনিসটা দিল এবং দুইজনের মধ্যে সেই জিনিসটা কি হইলো, শেয়ারিং হইলো। এই বন্ধনটাকে বলবো আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন। তা আমাদের মেইন টপিক হলো সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী হয়তো একটু দেখবো, বাট মেইন টপিকে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কয় ধরনের আর প্রকারভেদ কি? সমযোজী বন্ধন হলো দুই ধরনের, দুই প্রকার। একটা হলো সিগমা বন্ড আর একটা হলো পাই বন্ড। ওকে, আমরা মোটামুটি এসপি দিয়েই, মানে আমরা জানি চার ধরনের অরবিটাল পাওয়া যায়: এস অরবিটাল, পি অরবিটাল, আর ডি অরবিটাল আর এফ অরবিটাল। এই চারটা অরবিটালই আমাদের পাওয়া যায় মেইনলি, আর বাকিগুলো পাওয়া যায় কিন্তু খুব রেয়ার। ও জি, এগুলো অনেক রেয়ার, বাট পাওয়া যায়। বাট এই চারটা নিয়ে আমাদের পড়া, কিন্তু এফ অরবিটালের তেমন পড়া তোমাদের নাই, সিলেবাসে নাই। ডি অরবিটালের অল্প কিছু আছে, হ্যাঁ আছে, ডি অরবিটালের অনেক কিছু আছে, অল্প কিছু না অনেক কিছু আছে। তবে এস এবং পি অরবিটাল বেশি কমন, এস এবং পি অরবিটালটা সব জায়গায় থাকবে, ঠিক আছে? তো এই এস এবং পি অরবিটালের আমরা কিছু বন্ধন দেখব, এস এবং পি অরবিটাল, ঠিক আছে? এস অরবিটাল এবং পি অরবিটালটা বন্ধন আমরা দেখাবো আর কি, মানে মেইনলি আমাদের এই দুইজন কিভাবে যুক্ত হইতেছে সেটার উপর ডিপেন্ড করে। বন্ধনটা তোমার দুই প্রকার, একটা সিগমা বন্ড আর একটা কি, পাই বন্ড। সিগমা বন্ড আর পাই বন্ডটা কি, এটা বুঝলে আমাদের সংকলনটা অনেক ইজি হয়ে যাবে। সিগমা বন্ড বা পাই বন্ড এসে, এখন আমরা যদি বন্ধন করতে চাই তাহলে কি করতে হবে? বন্ধন মানে কি, তাদের মধ্যে জোড়া লাগাইতে হবে। এখন দুইটা কাগজকে আমি কিভাবে জোড়া লাগাবো? দুইটা কাগজকে জোড়া লাগানোর উপায়টা কি? একটা কাগজের উপরে আরেকটা কাগজ একটু ওভারল্যাপ করে এনে, এই যে দেখো এখানে চিত্রটা দেখো তাহলে বুঝতে পারবা। ধরো এটা একটা গোল কাগজ, এস অরবিটাল পরে বুঝো, আগে গোল কাগজটা বুঝো। এই যে এটা একটা গোল কাগজ, এটা আরেকটা গোল কাগজ। এই দুইটা গোল কাগজকে আমি ধরো জোড়া লাগাবো। কিভাবে জোড়া লাগাবো খেয়াল করো। একটা গোল কাগজের উপর আরেকটা একটু এনে, মানে একটু ওভারল্যাপিং করে, একটু ওভারল্যাপিং করে এনে আঠা দিয়ে লাগাই দিলে তারা জোড়া লেগে যাবে। এই যে ওভারল্যাপিংটা হইলো, এই যে তোমাদের অরবিটালের বন্ধনটা হয় এভাবে ওভারল্যাপিং এর মাধ্যমে। একটা অরবিটাল আরেকটা অরবিটালের একটু ওভারল্যাপ করে সামনের দিকে এগিয়ে যায়, তারপর তাদের মধ্যে কি হয়ে যায়, বন্ধনটা হয়ে যায়। এই যে ওভারল্যাপিংটা হইলো, এই ওভারল্যাপিং এর মাত্রাটার উপর ডিপেন্ড করে, বা কিভাবে ওভারল্যাপিংটা হইছে সেটার উপর ডিপেন্ড করেই দুই ধরনের বন্ধন আছে, সেটা হলো সিগমা বন্ড এবং সিগমা বন্ধন এবং পাই বন্ধন। ওকে, আচ্ছা, সিগমা বন্ধন কখন হবে? এই যে এগুলা হলো প্রত্যেকটাই সিগমা বন্ধন যদি মুখোমুখি অধিক্রমণ হয়। অধিক্রমণ, ওভারল্যাপিং এর বাংলাটা কি, অধিক্রমণ। যদি মুখোমুখি বা সামনাসামনি, এই যে দেখো সামনাসামনি বা ফেস টু ফেস, ফেস টু ফেস যদি অধিক্রমণটা হয়, তাইলে সেটাকে আমরা বলবো সিগমা বন্ধন। এই যে দেখো একটা এস অরবিটাল, এখানে অক্ষগুলা দিছে এজন্য একটু ভেজাল লাগতেছে, বাট এই যে শুধু গোল চিন্তা চিন্তা করো, অক্ষগুলো অত চিন্তা করার দরকার নেই, জাস্ট গোলটা চিন্তা করো। এই যে গোল, এই যে গোল, গোলের মানে যদি একটা গোল বা বৃত্তের ফেস কি, ফেস সামনের যে কোনো একটা পরিধির যে কোনো একটা অংশ, এই যে একটা সাইডটাই তার কি হবে, ফেস। এই যে ফেস আর এই ফেস, দুইটা ফেসের মধ্যে দেখো এই যে ওভারল্যাপিংটা হইছে, এই যে ওভারল্যাপিংটা হইছে কি, ফেস টু ফেস ওভারল্যাপিং হইছে। তাইলে একটা দেখো তাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে। এই জন্য এই বন্ধনটাকে দেখো এই যে সিগমা চিহ্ন দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই জন্য এটাকে বলবো আমরা সিগমা বন্ধন। তাহলে দুইটা এস এর মধ্যে সব সময় কি বন্ধন হবে, সিগমা বন্ধন হবে। খেয়াল করো সব সময় কেন সিগমা বন্ধন হবে, কারণ এস অরবিটালের কোনো পাশাপাশি নেই, সবই সামনাসামনি। এস অরবিটালের সবকিছুই ফেস টু ফেস। ওকে, এবার ধরো দুইটা পি অরবিটাল নেই আমি, এই যে দুইটা পি অরবিটালটাকে আমি কাট করে রাখছি। তাকে দেখো এই যে পি অরবিটালের এই যে পাশটা, উপরের পাশটা এখানে যেটা আছে সেটা কি, পাশ মানে পাশাপাশি। আর এই যে মুখোমুখি দেখো, এই যে এক্স বরাবর যে যে জায়গাটা দেখানো হয়েছে, এটা কিন্তু তার ফেস, এটা হলো তার মুখোমুখি আর কি। তাহলে এই যে দেখো, এই এই পি অরবিটালটার মুখোমুখি আর এই পি অরবিটালটার মুখ, মানে ফেস টু ফেস, দেখো কি হয়েছে, এই যে দেখো অধিক্রমণ হয়েছে, মুখোমুখি অধিক্রমণ হয়েছে। তাইলে এটাও কি একটা
সিগমা বন্ধন, সামনাসামনি হয়েছে। আর পাশাপাশি কে যেই পাশ, মানে পাশাপাশি, বুঝতেই পারতেছো মানুষের পাশ কোনটা আর ফেস কোনটা, ওরকম আর কি। তো পাশে এটা, তাহলে দুইটা পি অরবিটালের মধ্যে কি হইলো, সিগমা বন্ধন হইলো। কিন্তু দুইটা পি অরবিটালের মধ্যে পাই বন্ধনও হইতে পারে, কিন্তু এস অরবিটাল সবসময় সিগমা বন্ধন গঠন করে, এটা খেয়াল রাখবা। এস অরবিটাল যদি থাকে সেটা সব সময় কি বন্ধন গঠন করে, সিগমা বন্ধন গঠন করে। আর দুইটা পি অরবিটাল কি করতে পারে, সিগমা বন্ধন গঠন করতে পারে, পাই বন্ধন আমরা পরে দেখতেছি। এখন দেখো, দুইটা এস নিলাম, দুইটা পি নিলাম। এবার ধরো আমি নিলাম একটা এস একটা পি। এস অরবিটালে জানি সবসময় ফেসটাই থাকে, পাশাপাশি বলতে কিছু নেই তার। আর পি অরবিটালের ফেসটা নিছি আমি, এই এস অরবিটালের ফেস আর পি অরবিটালের ফেস, দেখো এই যে অতিক্রমণ হয়েছে, তাহলে এটাকে ফেস টু ফেস বা সামনাসামনি অতিক্রমণ হয়েছে, এজন্য এটাকে আমরা বলবো কি, সিগমা বন্ধন। এই যে তিন ধরনের, মানে তিনটা সিগমা বন্ধন আমি দেখলাম, তাহলে দুইটা এস সবসময় সিগমা, দুইটা পি সিগমাও হইতে পারে, পাইও হইতে পারে, এখানে সিগমা দেখানো হয়েছে। আর একটা এস একটা পি সবসময় সিগমা হবে, কারণ এস থাকলেই, যদি এস থাকে তাইলে সেটা সিগমা বন্ধন হবে, কখনোই পাই বন্ধন সম্ভব হবে না। এখন আমরা পাই বন্ধন একটু দেখি। এই যে দেখো পাই বন্ধন, এই যে একটা পি অরবিটাল, একটা পি অরবিটাল, দেখো এবার কাছাকাছি আগাইতেছে কিভাবে, পাশাপাশি অতিক্রমণ করে। দেখো পাশাপাশি অতিক্রমণ করে তারা আগাইতেছে, তাইলে মানে পাশাপাশি তারা জোড়া লাগতেছে, তাহলে এটাকে আমরা কি বলবো, পাই বন্ধন বলবো। তাহলে পাশাপাশি অতিক্রমণ করলে সেটাকে আমরা বলবো কি, পাই বন্ধন। আর পাই বন্ধন পসিবল কখন, যদি দুইটা পি থাকে, দুইটা পি ব্যতীত পাই বন্ধন পসিবল না। তবে পাই বন্ধন দেখা যায়, এমন তো না যে দুইটা পি হইলে পাই বন্ধন হবে, দেখা যায় কম, তা না, পাই বন্ধনও আছে, অনেক আছে, বাট দুইটা পি যদি পাশাপাশি, এই যে দেখো পাশাপাশি অতিক্রমণ করতেছে, তাহলে এটাকে আমরা বলবো কি, পাই বন্ধন। এখন খেয়াল করো কোনটা শক্তিশালী সেটা কিভাবে বুঝবো। এখন দুইটা কাগজকে ধরো তুমি জোড়া লাগাইছো, দুইটা কাগজকে জোড়া লাগাইলে ওই জোড়াটা কত শক্তিশালী হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে সেটা একটু বলি। ধরো দুইটা কাগজকে তুমি জোড়া লাগাইতেছো কিভাবে, যে একটা কাগজের উপর আরেকটা কাগজ একটু এনে বা ওভারল্যাপিং করে তারপর জোড়া লাগাই দিতেছো। এখন কাগজটা তুমি যত আনবা, মানে ওভারল্যাপিং এর মাত্রাটা যত বেশি থাকবে, মানে যত দূর পর্যন্ত তুমি নিয়ে যাবা, সেই বন্ধনটা কিন্তু তত জোরালো হবে, মানে জোড়াটা কিন্তু ভালোই শক্ত হবে বা পোক্ত একটা জোড়া লাগবে। যদি তুমি বেশি আইনা দাও, যে এখানে এটুকু আসছে, যদি আরো এদিকে আইনা তারপর জোড়া লাগাও, তাহলে আরো শক্তিশালী হবে। এখন মুখোমুখি অধিক্রমণের সময় এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে অধিক্রমণের মাত্রাটা বা ওভারল্যাপিং এর মাত্রাটা অনেক বেশি হয়, মানে অনেক সামনে পর্যন্ত এগিয়ে যেতে পারে, যার কারণে জোড়াটা অনেক বেশি শক্তিশালী হয়। এই জন্য সিগমা বন্ধনটাকে অনেক শক্তিশালী। আর পাশাপাশি অতিক্রমণ করলে দেখা যায় যে একটু ওভারল্যাপিং হয়, যার কারণে পাই বন্ধনটা কি খুব বেশি শক্তিশালী হইতে পারে না। এই যে এখানে লেখাও আছে হয়তো কোথাও। এই জন্য বিক্রিয়া করার সময় আমরা দেখি সিগমা বন্ধনটা সহজে ভাঙে না, কারণ সিগমা বন্ধন অনেক শক্তিশালী। আর পাই বন্ধনটা কি থাকলেই সে সহজে বিক্রিয়া করে ফেলে, কেন, কারণ পাই বন্ধন ভাঙা কোনো কঠিন কিছু না। এই জন্য পাই বন্ধনটা কি তোমার কম, মানে থাকলেই সে খুব সক্রিয়, মানে বিক্রিয়া করে ফেলে, তার বন্ধনটা ভেঙে যায়। এই যে দেখো নিচে কিছু জিনিস দেখাইছে, ইথিলিন বা অ্যালকিন, অ্যালকিনের দ্বিবন্ধনের মধ্যে আমরা জানি একটা সিগমা একটা পাই থাকে। আর অ্যালকাইনের ত্রিবন্ধনের মধ্যে দুইটা পাই একটা সিগমা থাকে, এগুলোর গঠন আমরা দেখবো, এখন আর এগুলো নিয়ে আলোচনা না করি, একবারই দেখবো। ঠিক আছে, এই হলো ওভারল্যাপিং বা অধিক্রমণ বা বন্ধনটা কিভাবে হয়। তাহলে আমরা দেখলাম এস অরবিটাল সবসময় কি করতেছে, সিগমা বন্ধন গঠন করতেছে, আর দুইটা পি থাকলে হয় সিগমা নয়তো পাই হইতেছে। এখন আমরা সংকরিত অরবিটাল নামে নতুন এক ধরনের অরবিটাল আমরা চিনব। সংকরিত অরবিটাল বা কেন লাগতেছে এটা একটু আমরা দেখবো। এই যে এখানে কিছু সংকরণ দেখানো হয়েছে, এগুলো আমি পরে আলোচনা করবো, এগুলো নিয়ে এখন আর আলোচনা করি না করি। সংকরিত অরবিটাল নিয়ে যদি আলোচনা করো বা কিভাবে কি হইলো এই আলোচনাটা যদি করো, এখানে আচ্ছা, তাহলে সংকরিত অরবিটালের মধ্যে বা সংকরণটা কেন লাগতেছে সেটা একটু খেয়াল করো, সংকরণটা বা কেন সংকরণটা লাগতেছে। এই যে এখানে একটা এই বন্ধনটার ক্ষেত্রে দেখো, খেয়াল করো, আমি এখানে একটা জাস্ট একটা এক্সাম্পল দেখে ব্যাখ্যা পরে করবো, সমস্যা নেই, টেনশন করে না যে এগুলো ব্যাখ্যা না করে চলে যাবো, প্রত্যেকটা আলাদা আলাদা করে ব্যাখ্যা করবো আমি, তবে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। ধরো একটা কাঠামো গঠন করবে, আপাতত সংকরণটা বাদ দাও, মাথা থেকে ছেড়ে ফেলো, সংকরণ কি জানো না। ধরো একটা কাঠামো গঠন করতেছো BCl3, বোরন ট্রাইক্লোরাইড, এটা গঠন করতে চাইতেছো। তো কি হইলো আমরা দেখি, বুঝাই যাইতেছে ক্লোরে, আচ্ছা, কেন্দ্রীয় মৌল চিনা খুব জরুরি। একটা যৌগে দুই ধরনের জিনিস থাকে, একটা একযোজী থাকে, একটা আর আরেকটা যোজনী একের থেকে বেশি থাকে। ঠিক আছে, যোজনী একের থেকে বেশি থাকে।
তো যোজনী একের থেকে যার বেশি তাকেই আমরা বলি কেন্দ্রীয় মৌল। এই যে এখানে যেমন ক্লোরিনের যোজনী কত 1 আর বোরনের যোজনী কত 3, তাহলে বোরনটা হবে আমার কেন্দ্রীয় মৌল। এখন দেখো এই যে বোরনের ইলেকট্রন বিন্যাস দিছে, এই যে এখানে দেখো বোরনের ইলেকট্রন বিন্যাস কত 1s2 2s2 2p1। ঠিক আছে, এখানে আবার px py pz আলাদা লেখছে, ওটা দরকার নেই। 1s2 2s2 2p1। তো আমরা জানি বন্ধন যাই হোক না কেন সবকিছুই ডিপেন্ড করে শেষ কক্ষপথের উপর। ভিতরে কি হইতেছে সেটা তোমার জানা জরুরি না, শেষ কক্ষপথে কিভাবে আছে সেটা জানা জরুরি। এখানে দেখো 1s2 2s2 2p1, এটা হলো কি বোরনের ইলেকট্রন বিন্যাস। তো তার শেষ কক্ষপথ কি 2s2 এবং 2p1, মানে 2, তার শেষ কক্ষপথটা কি 2। এই যে দেখো এখানে একটা কাঠামো, একটা এই যে একটা নরমালি এই যে তার 2s2 তে দুইটা ইলেকট্রন, মানে 2s এ দুইটা ইলেকট্রন আর 2p তে একটা ইলেকট্রন, এই যে আমরা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখাইছি। এখন ক্লোরিন আসবে বোরনের সাথে বন্ধন করতে। বোরনের সাথে বন্ধন করতে আসলো, বোরনের সাথে যখন বন্ধন করতে আসলো আইসা দেখলো, দেখো ক্লোরিনের কিন্তু খেয়াল করো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত, মানে ইলেকট্রন সংখ্যা কত 17টা। ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s2 3p5। তো সব কয়টাই পূর্ণ, জাস্ট একটা একটু অপূর্ণ আছে 3p5। আমরা জানি p তে সর্বোচ্চ 6টা ইলেকট্রন যাইতে পারে। তো এই যে দেখো 3p5 আমি ব্লক ডায়াগ্রামে দেখছি, আমরা জানি p তে 3টা অরবিটাল থাকে। তো একটাতে ডাবল, আরেকটা ডাবল, আরেকটাতে সিঙ্গেল আছে। এই সিঙ্গেলটা কি হইতে চাইতেছে, ডাবল হইতে চাইতেছে। এই যে অযুগ্ম ইলেকট্রনটা যে আছে, মানে পি জেড এর মধ্যে যে অযুগ্ম ইলেকট্রনটা আছে সেটা ডাবল হইতে চাইতেছে। তাহলে ক্লোরিন আছে কয়টা, 3টা ক্লোরিন। তাহলে 3টা ক্লোরিনের এই যে পি জেড অরবিটালটা বোরনের কাছে আসবে বন্ধন করতে। দেখো ক্লোরিনের 3টাই কিন্তু আসতেছে পি জেড, আইসা বোরনের সাথে বন্ধন করতে চাইতেছে। তো আইসা বোরনের শেষ কক্ষপথে এসে আক্রমণ করবে, আক্রমণ করে দেখবে যে শেষ কক্ষপথে 2s এবং 2p আছে। তো ওই ক্লোরিনের pz অরবিটাল গুলা এর সাথে বন্ধন করতে যাবে, আইসা একটা মারামারি লাগবে। মারামারিটা কেন লাগবে, ক্লোরিনটা দেখো আনতেছে কি অরবিটাল, 3টা ক্লোরিনে p অরবিটাল আনতেছে, সুতরাং শক্তি সমান তাদের, সুতরাং তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ঝামেলাটা কোথায়, কেন্দ্রীয় মৌলে। যারা বন্ধন করার জন্য রেডি, মানে বোরনের কি কেন্দ্রীয় মৌল বোরন, তার বন্ধন করার জন্য রেডি কে 2s এবং 2p, সে বন্ধন করবে, কিন্তু 2s আর 2p এর মধ্যে কোনো শক্তি সমান না। 2s 2p এর শক্তিটা কি সমান না। এই যে একটা ঝামেলা রাখবে যে ক্লোরিন গুলা কোনটার সাথে এসে যুক্ত হবে, আগে কম শক্তি সম্পন্নতে আসবে না বেশি শক্তি সম্পন্ন। 2s থেকে অবশ্যই 2p শক্তি বেশি, এখন কে আগে যাবে, এইটা একটা ঝামেলা লাগে যায়। যদি 2s আর 2p শক্তি সমান হইতো তাইলে যে কোনো একটার সাথে এসে যুক্ত হয়ে যেতে পারতো, কোনো ঝামেলা হইতো না। কিন্তু ঝামেলাটা কোথায় হয়েছে, আইসা দেখলো যে কি, আইসা দেখলো যে বোরনের কক্ষপথ গুলার শক্তি সমান না। তাইলে ক্লোরিনের মধ্যে একটা মারামারি লেগে যাবে, যে 3টা ক্লোরিন তো সব ক্লোরিনে চাবে কম শক্তি সম্পন্ন বা বেশি শক্তি সম্পন্নর কাছে যাইতে, একটা মারামারি লেগে যাবে। যদি বোরনের সব কয়টা কক্ষপথ সমান শক্তি সম্পন্ন হইতো তাইলে আর মারামারিটা লাগতো না, যে যে কেউ আইসা যে কোনোটাতে যুক্ত হয়ে যেতে পারতো। এই যে ঝামেলাটা, যে শক্তি সমান না, মানে তাদের মধ্যে যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা দূর করার জন্যই সংকরায়ন করা হয়। এখন সংকরণটা কিভাবে করা হয়, শেষ কক্ষপথে হয়। কার, কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের সংকরণটাই তোমাদের সিলেবাসে আছে। আরো অনেক সংকরণ আছে, ওগুলো পরে পড়বা যদি অনার্সে যায় কেমিস্ট্রি পড়ো, ঠিক আছে। তো কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের সংকরণ, কেন্দ্রীয় মৌলের এখানে শেষ কক্ষপথে আছে কি 2s এবং 2p। কি করবে, এই 2s আর 2p কে গোলাবে, গোলাবে ভালো মতো গোলাবে। ধরো দুইটা আটার বল, আটা গোলাইছো, একটা নীল আটা আর একটা লাল আটা। আচ্ছা আটা যে রুটি খায় যে আটা দিয়ে, সে আটা। ধরো একটা আটার গোল্লা বানাইছো রুটি বানানোর জন্য, সেটা কালার করছো তুমি নীল। আরেকটা আটার গোল্লা বানাইছো যেটা হলো তোমার ধরো লাল করছো। কারণ দুইটার মধ্যে ডিফারেন্স বুঝাই যাইতেছে, ধরো নীলটার শক্তি বেশি লালটার শক্তি কম, আমি দুইটার শক্তি সমান করতে চাইতেছি। কি করব, ওই নীল আটার গোল্লাটা আর লাল আটার গোল্লাটা আমি গোলাবো, ভালো মতো গোলাবো। গোলাইয়া ওইটা থেকে দুইটা বানাবো, মানে দুইটা নিছিলাম আমি একসাথে মিশাইছি গোলাইছি, আবার দুইটাই বানাইছি। এখন দুইটার কালার কিন্তু তুমি করতে পারবে না যে কোনটা নীল ছিল কোনটা না ছিল, তারা কিন্তু মিশে গেছে। তাহলে দুইটার শক্তি কিন্তু কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এইটাই প্রসেস সংকরায়নের। এই 2s আর 2p কে আমি গোলাবো, গোলাইয়া দুইটা যেহেতু নিছি আমি, দুইটাকে আবার কি করব, মানে দুইটাকে গোলাইয়া দুইটা বানাবো, বানায়া আর নতুন দুইটা বানাবো। সুতরাং 2s আর 2p কে আমি ভালো মতো গোলাইয়া
নতুন দুইটা বানাইলে নতুন দুইটার মধ্যে কিন্তু কোনো শক্তির পার্থক্য থাকবে না, কারণ দুইটাই একদম সমানভাবে গলে গেছে এবং দুইটার মধ্যে পরিমাণটা কি আছে এখন সমান আছে। তাহলে তখন যে অরবিটাল গুলা সৃষ্টি হইলো, মানে গোলাইয়া নতুন অরবিটাল যেগুলো বানাইলা, সেই অরবিটাল গুলাকে বলা হয় সংকরিত অরবিটাল। ওই সংকরিত অরবিটাল গুলার কিন্তু শক্তি সমান, তাহলে সমশক্তি সম্পন্ন সংকরিত অরবিটাল সৃষ্টি করলো। এই যে দেখো সংকরিত অরবিটাল, এই যে দেখো এখানে এস এবং পি, একটা এস দুইটা পি নিছি, তারপর তাকে গোলাইছি, যেহেতু তিনটা নিছি গোলাইয়া তিনটা অরবিটাল বানাইছি, সংকরিত অরবিটাল। এগুলোর শক্তি কি সমান। এখন ক্লোরিন আসবে, আয়সা দেখলো যে সবার শক্তি সমান, আমারও সবার শক্তি সমান, সুতরাং কোনো ঝামেলা নেই, যে কোনো একটা গেলেই হলো, কোনো মারামারি লাগবে না এখন। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলবো সংকরণ। তো সংকরণের প্রসেসটা একটু আমরা দেখি। আমরা তিনটা সংকরণ আজকে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ, sp sp2 আর sp3। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আইসা পড়ে, তো বাকিটা ইনশাল্লাহ নেক্সট দিন ট্রাই করবো আমরা। সংকরণটা একটু আস্তে আস্তে, কারণ এখান থেকে একটা সৃজনশীল আসবেই তোমাদের, এটা নিয়ে কোনো ইয়া নেই, মানে এখানে কোনো কনফিউশন নেই, একটা সৃজনশীল এখান থেকে আসবেই, মাস্ট, দুইটাও আসে। সংকরণ টিপটা আমরা দেখি। এই যে বোরন, এসপি সংকরণ। আচ্ছা, আমি একটু হারাধন নাগের বই থেকে ছবি তুলছি, তো এদের বই গুছানো না, আমি নেক্সট দিন ইনশাল্লাহ আরো গুছায় লেকচার রেডি করবো। একটু হাসপাতালে যাইতে হয়েছে দুইবার করে আজকে, এই জন্য। আচ্ছা যাই হোক, ধরো আমি কি করবো এখন, এই যে এটা বোরন না, এটা বেরিলিয়াম হবে। এই যে বি লিখছি না, 5 হবে না, এটা 4 হবে। আচ্ছা সরি, এটা এই যে যেই ইয়াটা দেখতেছো বোরন 5, যেটা দেখতেছো বি5, এটা আসলে বেরিলিয়াম 4 হবে। এটা ভুল লিখছি, বোরন না, এটা বেরিলিয়াম হবে, এই যে বেরিলিয়াম। ঠিক আছে, আমরা একটা এসপি সংকরণ দেখবো। আমি লেকচারের শেষে, মানে এই টপিকের শেষে তোমাদের শর্টকাটটাও শিখাই দিব কিভাবে সংকরণ বোঝা যায়। এখানে কারেকশনটা একটু খেয়াল করো, নাহলে মাথা গোলায় যাবে। এই যেটা বোরন হবে না, এটা বেরিলিয়াম হবে, আর পারমাণবিক সংখ্যাটা 4 হবে। ঠিক আছে। আচ্ছা, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস একটু খেয়াল করো। বেরিলিয়ামের বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, যেহেতু চারটা ইলেকট্রন কি হবে, 1s2 2s2। ওকে, তাহলে দেখো তার শেষ কক্ষ 2s2 আর 2p0। আচ্ছা, কোন শক্তি স্তরে বা কক্ষপথে অরবিটাল গুলা কিন্তু থাকে, সবগুলা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে না। ঠিক আছে, কিন্তু খালি অরবিটাল গুলার কিন্তু অস্তিত্ব থাকে। আবার মনে করতে পারো না যে না অরবিটাল নাই, অরবিটাল আছে কিন্তু সেগুলা খালি, ইলেকট্রন নাই, কারণ তার কাছে প্রোটন নাই। প্রোটন যে কয়টা থাকবে, ইলেকট্রন সে কয়টাই থাকবে। আরো অনেক তত্ত্ব আছে, ভবিষ্যতে শিখবা, বাট খালি অরবিটাল গুলা থাকে। এজন্য আমি 2 তে দুইটা অরবিটাল সম্ভব, একটা কি 2s আর 2p। 2d কিন্তু সম্ভব না। এটা কেন না, এটা কোয়ান্টাম সংখ্যাতে তোমরা পড়ছো। ঠিক আছে, তাহলে আমরা কি 1s2 2s2, চারটে ইলেকট্রন, আবারও বলতেছি এটা বেরিলিয়াম হবে আর ইলেকট্রন হবে চারটা, ভুল লিখছি আমি। ঠিক আছে, তো 1s2 2s2 আর 2p টা কি 0 রাখলাম। ওকে, তাহলে এটা হলো বোরনের ইলেকট্রন বিন্যাস। ওকে, তাহলে আমরা জানি সমযোজী বন্ধনটা যেহেতু হবে, এখন খেয়াল করো, সিঙ্গেল ইলেকট্রন লাগবে, অযুগ্ম ইলেকট্রন লাগবে। এর একটা অযুগ্ম ইলেকট্রন, আর যেহেতু ক্লোরিন আসতেছে, ক্লোরিনের একটা অযুগ্ম ইলেকট্রন, এই দুটার মধ্যে বন্ধন হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করা লাগবে, শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করা লাগবে। কেন? কারণ অযুগ্ম ইলেকট্রন, কারণ জানি আমরা সমযোজী বন্ধন একজন একটা দেয় আরেকজন আরেকটা দেয়, শেয়ার হয়, সুতরাং একটা ইলেকট্রন একটা সৃষ্টি করতে হবে। তো কি হয়, এই বেরিলিয়াম নিজেকে এক্সাইটেড করে, উত্তেজিত করে তখন আমরা স্টার চিহ্ন দেই। স্টার চিহ্ন মানে কি, সে উত্তেজিত হয়ে গেছে। বেরিলিয়াম এক্সাইটেড হয়ে গেলে কি হয়, এই যে 2s আর 2p শেষ কক্ষপথে হবে, যা হবার শেষ কক্ষপথে হবে। এই যে 2s আর 2p, 2s 2s এ দুইটা ইলেকট্রন আর 2p তে কোনো ইলেকট্রন নাই। কি করে 2p, ওই এক্সাইটেড অবস্থাটার সুযোগটা নেয়। সে কি করে, 2s থেকে একটা ইলেকট্রন নিজের এখানে নিয়ে আসে। এই যে দেখো, 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে আসলে কি হবে, 2s এ একটা ইলেকট্রন থাকবে, এই যে দেখো দেখাইছি, এই ডটটা এটা কাটছি, এটা অন্য কিছু না। আর 2p তে দুইটা ইলেকট্রন দেখাই দিছি, সরি এটা একটা ইলেকট্রন হবে, তো ভুল করছি আজকে। এই যে এটা দিয়ে দিলাম, এটা ঠিক আছে, এটা। আচ্ছা দেখো, তাহলে 2p তে একটা ইলেকট্রন চলে আসছে, 2s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে আসছে, 2p তে চলে আসছে। তাহলে 2s এ একটা ইলেকট্রন হবে 2s1, আর 2p কত 1। এখন দেখো শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হয়েছে কয়টা,
দুইটা। বেরিলিয়াম ক্লোরাইডের সংকেতটা দেখো BeCl2, তাহলে ক্লোরিন আসবে কয়টা? দুইটা। তাহলে দেখো বেরিলিয়াম তার শেষ কক্ষপথে দুইটা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করে ফেলছে, তাহলে সে দুইটা ক্লোরিনকে কি করতে পারবে? ইজিলি সে কি করতে পারবে? দুইটা ক্লোরিনকে সে কি করতে পারবে? ধরতে পারবে। ঠিক আছে, ইজিলি দুইটা ক্লোরিনকে সে কি করতে পারবে? ধরতে পারবে। ওকে, তাহলে এখন সংকরণ, এখন ঝামেলা হলো ক্লোরিন আসলো, আয়সা দেখলো একটা ইলেকট্রন আছে 2s এ, আর একটা ইলেকট্রন আছে 2p তে। ঝামেলা, কোনটায় কে যাবে? তাহলে সমশক্তি সম্পন্ন করা প্রয়োজন। কি করবে? কিভাবে সংকরণটা হবে এখন? তাহলে কি করবে? 2s থেকে দেখো একটা 2s আসেই একটা একটা অরবিটাল, আর 2p তে দেখো একটা অরবিটাল। 2p তে অরবিটাল কিন্তু কয়টা? তিনটা। তিনটা নিবে না সে। খালি অরবিটালে কখনোই সংকরায়ন হবে না। যেগুলাতে ইলেকট্রন আছে, জোড়া থাকুক সিঙ্গেল থাকুক, ইলেকট্রন থাকলেই শেষ কক্ষপথের যেই অরবিটালে ইলেকট্রন থাকবে তাকে নিয়ে সংকরায়ন হবে। তাহলে শেষ কক্ষপথে 2s1 আছে, আর 2p কত? 1 আছে। তাহলে s থেকে একটা, আর p এর তিনটা থেকে দেখো একটার মধ্যে ইলেকট্রন আছে, তাহলে p থেকে একটা আসবে। তাহলে s একটা, p একটা, s এর একটা আর p এর একটা, এই দুইটার মধ্যে গোলানো হবে। এই যে দেখো তোমাদের ছবিটা দেখে, এই যে দেখো এস, একটা এস, এই যে এই এসটা 2s, আর এই যে দেখো পি, মানে px, পি এর একটা, পি এর কিন্তু এখানে তিনটা থাকে, যদি তিনটা একসাথে দেখো, এই যে একটা নিচে এস নিচে একটা, পি নিচে একটা, তাহলে একটা এস একটা পি, তাহলে এই সংকলনটা হবে কি? এসপি সংকলন। এখন আমি কি করব? এই এসটাকে আর পিটাকে গোলাবো, গোলায়া কি দুইটা যেহেতু নিছি, গোলায়া বানাবো কয়টা? দুইটা। এই যে একটা, এই যে আরেকটা, তাদের নাম হবে কি? এটার নাম তো ছিল এস, এটার নাম তো ছিল পি, এই দুইটার নাম হবে কি? এটার নামও এসপি হবে, এটার নামও এসপি হবে। নাম, নাম জাস্ট জিনিসটার নাম, অন্য কোনো পরিমাণ বোঝায় নেই, এটা এটার নাম এসপি নাম। ঠিক আছে, এটা এস, এটা এসপি, এটা এসপি। তাহলে দেখো নিলাম, এই যে এখানে আরো ভালো মতো দেওয়া আছে, এই যে দেখো বেরিলিয়ামের এই যে মাঝখানে যেটা আছে সেটা বেরিলিয়াম, এই বেরিলিয়ামের এই পাশের এসপি, এসপি অরবিটাল সংকরিত অরবিটাল, এই পাশের এসপি সংকরিত অরবিটাল। এই যে দুইটা অরবিটাল আমরা দুই পাশে দেখাই দিলাম। ওকে, এখন দুইটা যেহেতু সংকরিত অরবিটাল এসপি অরবিটাল পেয়ে গেছি, এখন আমার ক্লোরিন আসবে, আয়সা কি করবে? তার সাথে বন্ধন করার চেষ্টা করবে। এবং দেখো খেয়াল করো, এস এবং পি তে দুইটা একটা একটা করে ইলেকট্রন চলে গেছিল, মানে একটা একটা করে ইলেকট্রন ছিল। তাহলে ইলেকট্রনটা কি হবে? এস এ একটা ইলেকট্রন ছিল, 2s এ একটা ইলেকট্রন ছিল, 2p তে একটা ইলেকট্রন ছিল। এই sp তে ইলেকট্রনগুলো সমানভাবে বন্টন হয়ে যাবে। এই বাম পাশের sp তে একটা ইলেকট্রন চলে আসবে, আর ডান পাশের sp তে আরেকটা ইলেকট্রন চলে আসবে। ইলেকট্রনের বন্টনটা কি হবে? সমান হবে। ঠিক আছে, ওকে। তাইলে কি হলো? এখন আমাদের ক্লোরিন আসবে। ক্লোরিনের কোন অরবিটালটা খালি আমরা একটু দেখি, এই চিত্রে দেখি, দেখো খেয়াল করে, এই যে দেখো ক্লোরিনের 3p এর একটা অরবিটাল, একটা ইলেকট্রন আছে। p এর একটা অরবিটালে, মানে pz, ওই অরবিটালটাতে কি আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে ক্লোরিনটা আসলো, আয়সা কি করলো? এই বেরিলিয়ামের সাথে ক্লোরিনের মধ্যে কি, এই যে দেখো 3p এর pz, আয়সা তার মধ্যে একটা ইলেকট্রন আছে, আয়সা দেখো কি করলো? অধিক্রমণ করলো, অধিক্রমণ করে এই sp তে একটা ইলেকট্রন ছিল, আর p একটা ইলেকট্রন দিছে, এই যে দেখো দুইটা ইলেকট্রন, তাদের মধ্যে বন্ধন হইলো। আর আরেকটা ক্লোরিন, যেহেতু ক্লোরিন দুইটা, ডান পাশ দিয়ে আরেকটা ক্লোরিন আইসা ইলেকট্রন দিল, অধিক্রমণ করলো ফার্স্টে, ইলেকট্রনটা দিল, তার সাথে শেয়ারিং করলো এবং বন্ধন হয়ে গেল। রিমেম্বার, আমরা দেখছিলাম এস অরবিটাল সবসময় সিগমা বন্ধন গঠন করে, আর দুইটা পি থাকলে হয় সিগমা নাহলে পাই। সংকরিত অরবিটাল ভালো মতো মাথায় ঢুকায় দাও একদম, সংকরিত অরবিটাল সব সময় সিগমা বন্ধন গঠন করে, সব সময় মুখোমুখি অতিক্রমণ করে এবং সিগমা বন্ধন গঠন করে। যদি সংকরিত অরবিটালের সব বন্ধনে কি হয়? সিগমা হয়, তাহলে পাই কই পাবো? পাই আমরা দেখবো নেক্সট ক্লাসে, আমরা দেখবো পাই কিভাবে পাইছি আমরা। ঠিক আছে, বাট সংকরিত অরবিটাল সবসময় সিগমা বন্ধন গঠন করে। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, এই যে এক্সাম্পলটা আমরা একটু দেখি। ধরো একটা আমরা বোরন ট্রাইক্লোরাইড গঠন করতে চাইতেছি। তো বোরনের ইলেকট্রন সংখ্যা কত? 5, 1s2, 2s2, 2p1। এটা নরমাল অবস্থায় দেখো, 1s2, 2s2, 2p1, এটা নরমাল অবস্থায়। 2s এ দুইটা ইলেকট্রন আছে, আর 2p তে একটা ইলেকট্রন আছে। দেখো শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন আছে একটা, তো একটা অযুগ্ম ইলেকট্রন দিয়ে হবে না, কারণ তার তিনটা ক্লোরিনের সাথে শেয়ার করতে হবে, তাহলে তিনটা অযুগ্ম ইলেকট্রন লাগবে। তখন কি হবে? সে নিজেকে এক্সাইটেড করবে। এক্সাইটেড করে কি করবে? এস থেকে একটা ইলেকট্রন, মানে 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে যাবে।
2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে যাবে। এই যে দেখো কি হয়ে গেছে, এই যে 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে আসছে। তাহলে 2s ইলেকট্রন সংখ্যা হবে কয়টা, একটা, আর 2p তে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে কয়টা, দুইটা। তাহলে দেখো এখন অযুগ্ম ইলেকট্রন আছে কয়টা, তিনটা। তিনটা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হয়ে গেছে। এখন সংকরায়ন হবে। সংকরায়ন হবে কিভাবে খেয়াল করো। দেখো ইলেকট্রন আছে কোনটায় কোনটায়, একটা এস ইলেকট্রন আছে, 2s ইলেকট্রন আছে, আর 2p এর দুইটাই ইলেকট্রন আছে। তাহলে দেখো এস একটা আর পি কিন্তু এখন দুইটা। এই যে দেখো চিত্রে দেখো, একটা এস আর এই যে দেখো দুইটা পি, এটা একটা পি এটা আরেকটা পি, দুইটা পি নিলাম। তাহলে দেখো একটা এস দুইটা পি, তাহলে সংকরায়নটা হবে কি, sp2 সংকরায়ন। এটা বোঝায় কি একটা এস দুইটা পি। তাহলে যেহেতু তিনটা নিয়ে গোলাইতেছি আমরা, তাহলে সংকরিত অরবিটাল হবে কয়টা, তিনটা, এবং তাদের নাম কি হবে, sp2। নামটা হবে কি, sp2 তাদের নাম হবে। ঠিক আছে, sp2 তাদের নাম হবে। ওকে, sp2 নাম হইলো এবং তিনটা সংকরিত অরবিটাল তুমি পাইলা। এবং এই যে তিনটা যে সিঙ্গেল ইলেকট্রন ছিল বা অযুগ্ম ইলেকট্রন ছিল, এই তিনটা সিঙ্গেল ইলেকট্রন তিনটা সংকরিত অরবিটালে বসে যাবে এবং সমানভাবে বন্টিত থাকবে। এই যে দেখো পরে পরে আসবে কে, ক্লোরিন। ক্লোরিনের কোন অরবিটালটাতে সিঙ্গেল ইলেকট্রন আছে, পি এর শেষেরটায়। তাহলে পি অরবিটালটা, ক্লোরিনের পি অরবিটালটা আসবে। এই যে দেখো পি অরবিটালের জন্য আমরা ডাম্বেল দেখাইছি। যেহেতু পি অরবিটাল আসছে, ক্লোরিনের পি অরবিটালটা ডাম্বেল দেখাইছি কেন, কারণ ক্লোরিনের পি অরবিটাল আসছে। যদি এস আসতো তাহলে আমরা কি দেখাইতাম, গোল দেখাইতাম। দেখাবে এই পরের এক্সাম্পলটা দিয়ে দেখাবো। তাহলে কি আসলো, ক্লোরিনের পি অরবিটাল আসলো, আইসা এই সংকরিত অরবিটালের সাথে কি করলো, অধিক্রমণ করলো ইলেকট্রন দিয়ে, তার মধ্যে কি হয়ে গেল, বন্ধন হয়ে গেল। কয়টা ক্লোরিন আসবে, তিনটা ক্লোরিন দেখো আসছে। এই তিনটা সংকরিত অরবিটালে তিনটা ক্লোরিনের পি অরবিটাল আইসা অধিক্রমণ করে ইলেকট্রন দিয়ে বন্ধন গঠন করছে। তাহলে এটা কি sp2 সংকরায়ন হলো। এবার sp3 সংকরায়ন ধরো দেখি একটা। এই যে sp3 কার্বনের যেটা, সেটা sp3। কার্বনের ইলেকট্রন আমরা জানি কয়টা, ছয়টা। ইলেকট্রন বিন্যাস কি, 1s2 2s2 2p2, 1s2 2s2 2p2। এই যেটা নরমাল কন্ডিশন তার। কিন্তু শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন আছে কয়টা, দুইটা। কিন্তু আমরা এখন মিথেনের কাঠামো দেখবো, CH4। হাইড্রোজেন আছে কয়টা, চারটা। কিন্তু কার্বনের শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন কয়টা পাইলাম, দুইটা। তাহলে দুইটা দিয়ে হবে না, চারটা অযুগ্ম ইলেকট্রন লাগবে। তাহলে কি হবে, এই 2s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে আসবে, 2p তে চলে আসবে। তাহলে 2s ইলেকট্রন হবে কয়টা, একটা। এই যে দেখো 2s ইলেকট্রন কয়টা আছে, একটা। আর 2p তে ইলেকট্রন হয়ে যাবে তিনটা। তাহলে দেখো অযুগ্ম ইলেকট্রন হয়ে গেছে কখন, এখন কয়টা হয়ে গেছে, চারটা। এখন তাদের শক্তি যেহেতু সমান না, তাদের আবার কি করতে হবে, সংকরায়নটা করতে হবে। তাহলে সংকরায়ন হবে কি, শেষ কক্ষপথে যার মধ্যে ইলেকট্রন আছে তাকে নিয়েই সংকরায়ন হবে। তাহলে দেখো এস একটা আছে, আর পি এর কিন্তু এখন সব কয়টার মধ্যে ইলেকট্রন আছে। তাহলে একটা এস যাবে আর পি যাবে কয়টা, তিনটা। এই যে দেখো একটা এস তিনটা পি, তাহলে একটা এস তিনটা পি, সংকরায়নটা হবে কি, sp3। আমি গোলাইতেছি কয়টা নিয়ে, চারটা নিয়ে। তাহলে সংকরিত অরবিটাল হবে কয়টা, চারটা। এই দেখো চারটা সংকরিত অরবিটাল, চারটা সংকরিত অরবিটাল। এই যে চারটে ইলেকট্রন এই চারটা সংকরিত অরবিটালের মধ্যে বন্টিত হয়ে যাবে সমানভাবে। তারপরে দেখো হাইড্রোজেন আসবে। যেহেতু মিথেনের গঠন, যেহেতু সংকরিত অরবিটাল হয়ে গেছে, মানে সমান শক্তি সম্পন্ন অরবিটাল সৃষ্টি হয়ে গেছে, তারপর তাদের মধ্যে কি হবে, মানে হাইড্রোজেন আসবে, ইলেকট্রন শেয়ার করে বন্ধন করবে। এই যে দেখো হাইড্রোজেনের কোন অরবিটালটা, খালি খেয়াল করবে, এই জিনিসটাই ভুল করে মানুষ। হাইড্রোজেন যে আসলো, হাইড্রোজেনের কোন অরবিটালটা, অযুগ্ম ইলেকট্রন, এস অরবিটালটা। তাইলে দেখো এই হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন আসলো, হাইড্রোজেনের এস অরবিটাল, এস অরবিটালের আকৃতি কি, গোল। এই যে দেখো এখন অধিক্রমণটা গোল চিহ্ন দিয়ে দেখাইছি কেন, কারণ এস অরবিটাল এখন অধিক্রমণ করতেছে, আইসা ইলেকট্রন শেয়ার করলো, বন্ধন গঠিত হইলো। এরকম করে কয়টা হাইড্রোজেন আসবে, চারটা হাইড্রোজেন আসছে দেখো। ঠিক আছে, তাহলে দেখো এতক্ষণ কিন্তু আমরা ওইটা ডাম্বেল আকারে দেখাইছিলাম, কারণ ক্লোরিনের পি অরবিটালটা আসছিল, কিন্তু এখন আসছে কি, হাইড্রোজেনের এস অরবিটাল, এর জন্য গোল করে দেখাইছি। এই যে যে বন্ধনগুলো দেখাইলাম, এখন এই বন্ধনগুলোর আমি তোমাদের ইয়া দেখাই দিব, আর তোমাদের আকৃতি আর বন্ধন কোনটা একটু দেখাই দিব। ঠিক আছে, এই যে প্রথমে আমরা বেরিলিয়ামের আকৃতি এবং বন্ধন কোনটা একটু খেয়াল করো। আহ, এই যে দেখো, এই যে এটা একটা বন্ধন আর এটা একটা বন্ধন, এই তো বন্ধন দুটার মধ্যে কোণ কত ডিগ্রি দেখো খেয়াল করো। এই বন্ধন আর এই বন্ধনের কোণ কত, এই যে দেখো হাফ সাইকেল। কিন্তু এখান থেকে ঘুইরা এখানে আসলা, কত আসলো, হাফ সাইকেল আসলা না, মানে 2/4 আগাইলা না, তাহলে কত ডিগ্রি, 180 ডিগ্রি না।
এই কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি, মানে হাফ সাইকেল। ফুল সাইকেল মানে কি, যে চতুর্ভাগ নিয়ম যেটা পড়ছিলাম, একদম পুরোটা ঘুরলে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। এখানে তো ঘুরছে কত ডিগ্রি? অর্ধেক, মানে কোণটা কত ডিগ্রি হবে তাইলে? 180 ডিগ্রি। তাহলে বন্ধন কোণটা কত? 180 ডিগ্রি। sp সংকরায়নে বন্ধন কোণ কত হয়? 180 ডিগ্রি। আর আকৃতিটা কি দেখো, সরল রৈখিক, একটা সরল রেখার মতো একটা আকৃতি। তাহলে তার আকৃতি কি? সরল রৈখিক। sp3, এই যে দেখো এখানে, এখানে দেখাই, এই যে তিনটা, দেখো খেয়াল করো, তিনটা সমান ভাগে ভাগ করে ফেলছি। এখন যেহেতু দেখো পুরো সাইকেল ধরো কত ডিগ্রি? 360 ডিগ্রি। যেহেতু দেখো তিনটা সমানভাবে দাগ দেওয়া হয়েছে, তাহলে কোণগুলো কি, এই যে তিনটা যে কোণ উৎপন্ন হয়েছে, তিনটা কোণে কি হবে? সমান হবে। এখন 360 ডিগ্রি 3 দিয়ে ভাগ করলে কত হয়? 120 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ হবে কত? 120 ডিগ্রি। তাহলে sp2 সংকলনে বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। আর আকারটা দেখো, এই যে ত্রিকোণ, ত্রিকোণ মানে ত্রিকোণ বিশিষ্ট পিরামিড, মানে তোমার নরমালি এটার আকৃতিটা যেটা বলা হয়েছে, আকৃতিটা তো লেখা নেই, ত্রিকোণীয় পিরামিড আর কি। এটার আকৃতিটা পিরামিডের মতো অনেকটা আকৃতিতে। কলম দিয়ে তোমাদের দেখাইতে পারলে হয়তো, আমি নেক্সট দিন কিছু ছবি তোমাদের দেখাবো না। মিথেনের একটু কনফিউশন, মিথুনেরটা অনেকে মনে হয় যে একদম চারটা চারদিকে থাকবে, না, মিথেনের কাঠামোটা আমি একটা ছবি তোমাদের নেট থেকে দেখাবো না। মিথেনের নেক্সট দিন আমি এটা তোমাদের দেখাবো, ছবিটা নামায় রাখবো আর কি। মিথেনের আকৃতিটা অনেকটা চতুস্তলকীয়, এটা একটি আর কি 3D চতুর্ভুজ আর কি, দেখতে একটু অন্যরকম। এটা তোমরা সচরাচর দেখো নাই। 3D চতুর্ভুজ, এই যে মিথেনের কাঠামো, এই যে এখানে আরো ভালোভাবে দেখো, একটা 3D চতুর্ভুজ, ঠিক আছে? ওই 3D চতুর্ভুজের প্রত্যেকটা কোণ হয় 109.5 ডিগ্রি করে। আমি ছবিটা দেখাইতে পারলে আর ভালো হতো, নামায় রাখলে ভালো হতো। এখন খুঁজতে হবে আবার তোমাদের, ওইটা আমি খুঁজে তোমাদের, ওইটা আমি তোমাদের নরমালি ওটা তোমাদের কি করে দেবো, দেখাই দিব না, ঠিক আছে? তো ওই 3D চতুর্ভুজের প্রত্যেকটা কোণ কত হয়? 109.5 ডিগ্রি। আর এই আকৃতিটাকে বলা হয় চতুস্তলকীয় আকৃতি বলা হয়। তাহলে এসপি সংকরায়নে আমরা দেখলাম কত? 120 ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ ছিল, আকৃতি ছিল সরল রৈখিক। sp2 সংকরায়নে কোণ ছিল কত? 120 ডিগ্রি, আর আকৃতি ছিল ত্রিকোণীয় পিরামিড। আর sp3 সংকরায়নে বন্ধন কোণ কত পেলাম? 109.5 ডিগ্রি, আর আকৃতিটা হলো কি? চতুস্তলকীয়। তাহলে দেখো আমরা তিনটা সংকরায়ন পড়লাম। এই বন্ধন কোণ কি কখনো চেঞ্জ হয়, বা আকৃতি কি কখনো চেঞ্জ হয়, এগুলা আমরা ইনশাল্লাহ নেক্সট দিন দেখব, ঠিক আছে? সংকলন আশা করি, এক্সপেক্ট করি সংকলনটা নেক্সট দিন শেষ হয়ে যাবে। আর বাফার দবনের উপর 2টা ক্লাস, 4টা ক্লাস মিনিমাম লাগবে, ঠিক আছে? একদিনে সংকলন নেক্সট দিন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। যা যা ইয়ে করছে, আর দু একটা তো তোমাদের ভিডিও দেবো আমি করে, সমস্যা নেই, ঠিক আছে? আর শর্টকাট আমি শিখাই দিব। নেক্সট দিন শেষ না হলে পরের দিনের শুরুতে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাইকে আসসালামু আলাইকুম।